এরপর স্টোররুম থেকে বেরিয়ে কক্ষে প্রবেশ করে। মীরা যেখানে শুয়ে আছে তার পাশেই পালঙ্কে গিয়ে বসে পড়ে। অন্যদিকে মীরা শুয়ে শুয়ে নিঃশব্দে চোখের জল ফেলে যাচ্ছে। কারণ তীব্র কণ্ঠে বলে, মীরা মীরা কারণের উপস্থিতি বুঝতে পেরে গুনগুনিয়ে উত্তর দেয়, আমার সামনে এসো। মীরা উঠে না। কারণ বিছানায় কাপড়ের হাতে শক্ত করে মুচড়ে ধরে ফের কটমটো করে বলে, কি বলছি শুনতে পাওনি? আমি এক কথা দুবার পুনরাবৃত্তি করি না। মীরা ধীরে ধীরে উঠে কারণের কাছে আসে। কারণ কিছু বলার জন্য মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু এরই মধ্যে মীরা চমকে উঠে বলে, এ কি, আপনার হাতে কি হয়েছে? এত রক্ত? কিছু হয়নি, তুমি পাশে বসো। আমার কিছু কথা তোমার সঙ্গে শেয়ার করা দরকার, যেগুলো তুমি ভুল বুঝে বসে আছো। মীরা হাসপাস করে বলো, কথা পরে হবে। ইস, আপনার হাতের কি অবস্থা? আমি এক্ষুনি ফার্স্ট এইড বক্স আনছি। মীরা চলে যেতেই উত্থিত হলে কারণ দ্রুত মীরার হাত ধরে বলে, বললাম তো কিছু হয়নি। এই সামান্য যন্ত্রণা, আমার কিছুই যায় আসে না। মীরা তার হাত ছাড়িয়ে দ্রুত ফার্স্ট এইড বক্স নিয়ে আসেন। এরপর আদেশমূলক ভঙ্গিতে বলে, আপনি একদম চুপচাপ বসে থাকবেন, আমি ড্রেসিং করে দিচ্ছি। তুমি বুঝো না কেন? কিচ্ছু হয়নি, তুমি বসো। তাই না? পুরো হাতে রক্ত? উফ, দেখলেই শরীরটা কাঁটা দিয়ে উঠছে। কারণ কিঞ্চিত হেসে বলে, তুমি এতটা টেনশনে কেন মীরা? কারণের সেই মিষ্টি হাসি দেখে মীরা চোখে অশ্রু জমে ওঠে। কারণের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, প্লিজ কারণ, আমাকে ড্রেসিংটা দিন, আমি রক্ত সহ্য করতে পারি না। কারণ ডান হাত দিয়ে মীরার অশ্রুপূর্ণ চোখ মুছে দিয়ে বলে, আর কখনো যেন এ চোখে আমি পানি দেখতে না পাই। এই বলে মীরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রক্তাক্ত বাম হাতটা বাড়িয়ে দেয়। মীরা মেঝেতে বসে রক্ত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে বলে, খুব জ্বালাপোড়া করছে তাই না? বলে কারণের দিকে এক পলক তাকায়। কিন্তু কারণ কোনো শব্দ উচ্চারণ না করে শুধু মীরার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কারণের এমন গভীর দৃষ্টিতে মীরা কিছুটা অস্বস্তি অনুভব করে। তাই কারণের দিকে না তাকিয়ে তার হাতের দিকে মনোযোগ দিয়ে ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ শেষ করে উঠতে যাবে, তৎক্ষণাৎ কারণ মীরার হাত ধরে এক টানে তাকে কোলের মধ্যে বসিয়ে মীরা কোমরের ওপর এক হাত রাখে, অন্য হাতে মীরা মাথা পেছনে ধরে সামনে ধাক্কা দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে নেয়। মীরার শরীর শিহরণ জোকে কেঁপে ওঠে। একদিনে এতটা এই অতিক্রম, তাও আবার হঠাৎ, এগুলো কি বারবার সহ্য করা যায়? কারণ চোখ বন্ধ করে বারে বারে মীরার ঠোঁটকে তার দখলে নিয়ে নেয়। কিছুক্ষণ পর মীরার ঠোঁট ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে নেশালু গলায় বলে, তুমি আমার কাছে এসো না মীরা, আমি জানি না আজ তোমার সাথে কি না কি করে ফেলবো। মীরা ধীরে ধীরে চোখ মেলে কারণের অনুভূতি অনুভব করে। বুঝতে পারে কারণ এখন নিজের মধ্যে নেই, পুরোপুরি মীরার মধ্যে ঢুকে গেছে। তাই মীরা হঠাৎ ধপ করে দাঁড়িয়ে পড়ে। কারণ চোখ খুলে দেখে মীরার শাড়ির আঁচল ধরে বারবার কসলাচ্ছে। বুঝতে পারে মীরাও এক নতুন অনুভূতি আলোতে সিক্ত হয়ে অজানা পথে পা বাড়াচ্ছে। মীরা দ্রুত বারান্দায় গিয়ে গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। কারণ হেসে নিজের ঠোঁট কামড় দিয়ে বলে, আমার বউ লজ্জা পাচ্ছে বলে, আবার হাসে। ক্ষণকাল পর বিছানার এক পাশে শুয়ে প্রশান্তিকর নিঃশ্বাস ছেড়ে ঘুমিয়ে পড়ে। এদিকে মীরা ফোর্চের দাঁড়িয়ে মনে মনে বলে, এটা কি হলো? ইস, বলে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে নিল। কিছু সময়ের পর কারণের আগের অপমানদায়ক মুহূর্তের কথা মনে করে রেগে গিয়ে বলে, এইটুকুই? শুধু জোর করে করেছেন বলে আপনাকে এত সহজে আমি মেনে নেব না, কোনোভাবেই না। অনেক কিছু করেছেন আপনি, এরপর যদি আর কাছে আসতে দেই? আবার লজ্জা পেয়ে বলে, সব সময় বাদরামো করবে, এভাবে কেউ কিস করে? ধুর ধুর, আবার লজ্জা লাগছে। অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে
উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে কক্ষে ফিরে যায়। কারানের কাছে গিয়ে নজর রেখে দেখে যে কারান ঘুমিয়েছে। না ঘুমালে আবার কি না কি জানি করে বসে তার ঠিক নেই। নিশ্চিত হয়ে মীরা অন্য পাশে শুয়ে পড়ে। প্রভাতের নাস্তা শেষে মীরা মায়ের রুমে প্রবেশ করে। দেখল মমতাজ কিছু শাড়ি গুছিয়ে রাখছে। মীরা হালকা হাসি ছুড়ে জিজ্ঞেস করল, বাবা কোথায় মা? মমতাজ মেয়ের দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে বলল, মিরু তুই আয় বস। তোর বাবা, কারান আর মাহি মনে হচ্ছে ছাদে বসে গল্প করছে। মীরা মায়ের পাশে বসে তার কাঁধে মাথা রেখে লজ্জা একরকম মুখ লুকানোর চেষ্টা করল। মমতাজ মিষ্টি হাসি ধরে রেখে বলল, আজ আমার সোনা মা বেশ খুশি দেখাচ্ছে মনে হচ্ছে, কি ব্যাপার? মীরা লজ্জা একটু হেসে নিচু গলায় বলল, না মা তেমন কিছু নয়। নিজেকে সামলে নিয়ে আবার বলো, তুমি পরের কাহিনী বলো না। মমতাজ শাড়িগুলো পাশে সরিয়ে রেখে গভীর স্মৃতিমগ্ন কণ্ঠে বলে, আচ্ছা শোন, সেদিন মায়ের ধমক খেয়ে মন প্রাণ দিয়ে পড়ায় মন দিলাম। 5টা মাস একটু সময় নষ্ট করিনি। আলহামদুলিল্লাহ পরীক্ষাগুলো বেশ ভালো হয়েছে, কিন্তু জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে শেষ পরীক্ষার দিন। বলে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ হয়ে গেলেন। মীরা উদ্বিগ্ন হয়ে মায়ের আবার কাছে এসে বলল, কি হয়েছে মা? মমতাজ গলা ভার এনে ধীরে সুস্থে বলতে শুরু করলেন, খুব ধনী পরিবারে ছিলাম না রে, মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম। তবে আমার রূপের গুণে আমাদের বাড়িটা আলোয় আভায় ভরা থাকতো। আর এ কারণেই শিকদার বাড়ির নাম আশপাশে গ্রামে বেশ পরিচিত হয়ে উঠেছিল। আমা চেয়েছিলেন শেষ পরীক্ষার দিন আমাকে স্কুল থেকে নিজে নিয়ে আসবে, কিন্তু তার আগেই দিন এক ঝড়ে হাঁস মুরগিগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যায়। সেগুলো খুঁজতে গিয়ে আর আমাকে নিতে আসা হলো না। আবার আমিও নিজে বলেছিলাম প্রতিদিন তো শিমু, মাহফুজা আর নিবার সাথে ফিরি। চিন্তা করো না আম্মা, ঠিক চলে আসব। কিন্তু পরদিন কি হলো, শিমু আর মাহফুজাকে তাদের পরিবার লোকজন এসে নিয়ে যায়। ফলে আমি আর নিপা একসাথে ফিরছিলাম। নিপার বাড়ি চলে আসা সেই বিদায় জানিয়ে চলে গেল। আর আমার বাড়ি তখনও প্রায় 20-25 মিনিটের পথ। নিপা চলে যাওয়ার পর থেকেই আশেপাশে মানবহীন পরিবেশ দেখে কেন জানি হচ্ছিল। বুকের মধ্যে ভয় চাপতে চাপতে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আমার ক্ষেত্রেও তাই হলো। পাশে জঙ্গলে ঝোপ থেকে ইকরাম আর তার সঙ্গীরা বেরিয়ে এসে আমার মুখ চেপে ধরল। আশরাফুল আমার হাত ধরে জোর করে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে গেল। ইকরাম আমার বুকের ওড়না ছিনিয়ে নিয়ে সেটা দিয়ে নিজের মুখ মুছতে শুরু করলো। ভয়ে আমি কাঁপছিলাম, চোখ দিয়ে অবিরাম জল ঝরছিল। একসময় এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে নিজেকে ধরে রাখতে না পেরে পায়জামা প্রস্রাব করে দিই। ওরা সংখ্যায় 4 জন ছিল। সাইফুল আমার গলা শক্ত করে ধরে, খামচে নখ বসিয়ে দেয়। তখনই যন্ত্রণা আর আতঙ্কে আমি জ্ঞান হারাই। চেতনা ফিরল রাতে। দেখি আমি আমার ঘরে শুয়ে আছি, পাশে আম্মা দোয়া পড়তেছি। হঠাৎ উঠে আম্মাকে শক্ত করে জড়িয়ে ধরি। আম্মা আমাকে বুকের মধ্যে নিলেন। দুজনে অজরে কাঁদলাম। আম্মা আমার মাথা আর মুখে চুমু খেয়ে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু সেদিন রাতে আমার আর ঘুম এলো না। সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছিল। পাশে আম্মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকি, কিন্তু একবারও প্রশ্ন করিনি আমি এখানে কি করে। আমি শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলাম যে শরীরে কোনো ব্যথা বা পরিবর্তন অনুভব করিনি। শেষ রাতের দিকে সামান্য চোখ লেগে গিয়েছিল। সকালে ঘুম ভাঙতেই শুনি বাইরে হই হুল্লা, বড় আপারা এসে উপস্থিত। আমি বিছানা থেকে উঠে চুপচাপ দরজা আড়ালে দাঁড়িয়ে কান পাতি। শুনি আমার ঘটনা নিয়ে গ্রামের তোলপাড় চলছে। কেউ বলছে মাইয়ার চরিত্র ভালো না, কেউ কেউ বলল এত বড় বিয়ার বয়সী মাইয়া ঘরে রাখলে এমন তো হইবই। ওর মধ্যে মাইয়ারা 2-3টা ছাওয়াল লইয়া ঘুরে।
আবার কেউ সরাসরি বলল, মাইয়া ইচ্ছা কইরা ওদের কাছে গেছে। জানিস, কথাগুলো শুনে মাথাটা ভন ভন করে ঘুরে উঠল। মনে হচ্ছিল এই মুহূর্তে 19-20 কিছু একটা করে ফেলি, কিন্তু আম্মার দমে যেন মানুষ ছিল না। সবার সামনে জোর গলায় বলেন, আমার সেরি আমি দেখুম, তবু কাউরে আইতে কই নাই। মাইয়ার দোষ থাকলে এতদিন রাখতাম না ঘরে, এক্ষুনি সবগুলো বিদায় হ। কিন্তু সবাই সবার মতো মুখ চালাতে থাকে। কেউ কেউ বলে মেয়েকে টেনে হিঁচড়ে গ্রাম ছাড়া করো, কেউ বলে আমাদের এক ঘরে করবে। আম্মা পরিস্থিতি সামলাতে দিতে না পেরে দ্রুত রান্নাঘরে গিয়ে বটিটা নিয়ে এসে বলে, বটে বজ্জাত হারামজাদাগুলা, আমার মাইয়া গ্রাম ছাড়া করবি, এক্ষুনি বাইর হবি আমার উঠান থাইক্কা, আমার বাড়িতে আইয়া আমারই ধমকাস। আজকে যদি 2-3টার গলা না কাটছি, আমার নাম আমেনা না। আমার তুমুল রাগে হাব ভাব বুঝে সবাই লাফ দিয়ে ওঠে। এরপর যে যার মতো টুপ করে কেটে পড়ে। আমি ঘরের কোণে হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকলাম। আম্মা এসে আমার মাথায় হাত রাখতে উঠে আম্মাকে জড়িয়ে ধরি। আম্মা, বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই, ওরা জোর করে বলে, আবার হু হু করে কান্না শুরু করে দিই। আম্মা আমাকে বুকের মধ্যে নিয়ে বলে, এগো মুখেও কেমনে বন্ধ করণ লাগে এই আমেনা ভালো করেই জানে, তুই কান্দিস না। এরপর পরের দিন আমার বিয়ে দিয়ে দেয়। কয়দিন পর যখন উঠিয়ে নেবে, আমি অপলক আম্মার দিকে তাকিয়ে থাকি। বুঝলাম আম্মার ঘাড় থেকে চিন্তা বোঝা নেমে গেল। জানিস, ওই দিন আম্মার চোখে আমি এক ফোঁটা পানি দেখিনি, শুধু আনন্দ দেখেছি। তার সবচাইতে আদরের কণা বিদায় হচ্ছে, কিন্তু তার চোখে মুখে কোনো বিরহের ছাপ ছিল না। আমি জানতাম যার সাথে বিয়ে হয়েছে সে আমার থেকে বয়সে 10 বছরের বড়। তখন আমি সবে 16তে পা দিয়েছি। লোকটা নামটা জানতাম, আব্দুল রহমান হাওলাদার। বাসর ঘরে লাল টুকটুকে বেনারসি শাড়িতে ঘোমটার নিচে চুপ করে বসেছিলাম। আমার ননদিনী মানে তোর ফুপু রহিমা এসে কানে কানে ফিস করে বললে, স্বামী যেমনে আদর করতে চাইবে তেমন করতে দিবা। আমার ভাই কিন্তু অনেক ভালো মানুষ, তোমার কাছে আইতে লজ্জা পাইতে পারে, তুমিও তারে সায় দিও। আমি ঘাড় কাত করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আর কোনো জবাব দিলাম না। বাইরে সবার কথা শুনতে পাই, হই হই গলায় সবাই বলে, ঘরে চা তাইছে, আরও কত কথা। পাশে গোলাপ আর রজনীগন্ধার সুবাসে ঘরটা একদম মম করছিল। এরই মধ্যেই তোর বাপের আগমন ঘটে। ঘরটা দেয়াল ঘড়ি ছিল, দরজাটা কাঠের। তোর বাপ এসে দরজাটা আটকে দেয়, তারপর সুন্দর করে খাটের এক পাশে বসে বড় একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। আমি গুনগুনিয়ে সালাম জবাব দিই। তোর বাপ মৃদু হেসে বলে, আপনার গলার স্বর অনেক মিষ্টি। শুনে ভীষণ লজ্জা পেয়েছিলাম রে, মনে মনে একটু অহংকারও করেছিলাম। বই কি, কত শত সুদর্শন পুরুষ ছেড়ে শেষে কিনা শ্যাম পুরুষকে বিয়ে করলাম। আবার এটাও ভেবেছিলাম কলঙ্কিনী মেয়ে জেনে শুনে কেউ বা বিয়ে করত। তবে জানিস, তোর বাবার গায়ের রং শ্যামলা হলেও চেহারা এক মিষ্টি মায়া ভাব ছিল। সে আমাকে ভদ্রভাবে বলে, চলুন 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই। আর আপনি এই ভারী গহনার শাড়ি খুলে একটা নর্মাল পোশাক পরে আসতে পারেন, ভালো লাগবে। আলমারিতে কাপড় রাখা আছে। আমি একরকম হা না মাথা নাড়িয়ে আলমারি থেকে একটা শাড়ি বের করে পাশের রুমে গিয়ে চেঞ্জ করে আসি। তখন আর মুখে ঘোমটা দিইনি। দেখি যে তোর বাপ নিষ্পলক আমার দিকে তাকিয়ে আছে। তখনই বুঝতে পেরেছি আমি লজ্জা পাচ্ছি। অমনি মাথা নুয়ে দিয়ে বলে, অজু করে আসুন, পাশে বাথরুম। তারপর দুজনে নামাজ আদায় করে নিলাম। নামাজ পড়া দুজনে খাটে বসে রইলাম। তোর বাপ খুব লজ্জা পাচ্ছিল, কিভাবে কি শুরু করবে। কিছুক্ষণ পর তোর বাবা বলে, আপনার যদি ক্লান্ত লাগে আপনি ঘুমিয়ে যেতে পারেন, এমনিতে ও আজকে আপনার উপর থেকে অনেক ধকল গেছে। আমি বুঝলাম ব্যাটা এতই ভদ্র, আজকে যে বাসরাত সেটা তার হুঁশ নেই। আমি খপ করে হেসে ফেলি। তোর বাপ ইতস্তত বোধ করে আমতা আমতা করে বলে,
কি কিছু ভুলে বলে ফেললাম নাকি? আমি বললাম, আপনার থেকে আমি বয়সে অনেক ছোট, তাই আপনি করে বলতে হবে না। তোর বাপ হেসে বলে, ও এই ব্যাপার। আমি ভাবলাম কি নাকি, যদিও আপনার হাসিটা অনেক চমৎকার। শীতলতা একটা ভাব আছে, দেখলেই মনে ভালো হয়ে যায়। আমি লজ্জা হেসে বললাম, আমি কিন্তু ক্লান্ত না। মানে? তাকে একটু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলাম বাসরাত নিয়ে আমার কোনো অস্বস্তি নেই। সে ভরসা পেয়ে ধীরে ধীরে আমার হাত ধরে। মজার কথা কি জানিস, তখন দুজনের হাত পা কাঁপছিল। আমি তখনই বুঝতে পারি আমি তার জীবনে প্রথম নারী। সেই রাতে দুজন মিলে এক নতুন অধ্যায় শুরু করলাম। সকালে ঘুম ভাঙতে দেখি সে রোমান্টিক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে উঠে গিয়ে আয়নার সামনে বসে চুল আঁচড়াতে শুরু করি। তার মুগ্ধ দৃষ্টি তখন আমাকে জড়িয়েছিল। তারপর বিয়ের পর শ্বশুরবাড়ির জীবনে আলহামদুলিল্লাহ ভালো কাটছিল। তোর দাদা তো আমার আসার আগেই মারা গেছে। তোর দাদির স্বভাব অবশ্য বেশ রাগী ছিল, কিন্তু তোর বাবা ভালোবাসার সেই খিটখিটে স্বভাব আমার কাছে তুচ্ছ মনে হতো। চুপি চুপি যে কত জায়গায় ঘুরতে গেছি সেটা শুনে শেষ করা যাবে না। বাগানের ভিতর বসে গল্প করা, বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে হেসে ওঠা, এমনকি রাতের আকাশে তারাগুলো গুনতেও তোর বাবা আমাকে সঙ্গ দিয়েছে। তোর ফুপি রহিমা যখন শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়ি আসতো তখন আমাকে খুব আদর করতো, গর্ব করে বলতো, এমন বউ 10টা জমিদার বাড়িতে পাওয়া যাবে না। তাই এই প্রশংসা মনটা ভরে উঠত। তারপর 2 বছর পর আমার কোলে এলো মিষ্টি একটা মেয়ে, আমার মেরু। সেই মুহূর্তটা যেন আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ হয়ে ধরা দিয়েছিল। মীরা মুচকি এসে বলে, মা সেই দিন তোমাকে কে বাঁচিয়েছিল? মমতাজ হেসে বলে, প্রথমে এই নিয়ে তেমন ভাবিনি, কয়েকদিন পর ভেবেছিলাম হয়তো সোহান খান আমাকে বাঁচিয়েছে, কিন্তু পরে মায়ের মুখে শুনেছিলাম কে ছিল আমার ইজ্জত রক্ষার সেই নায়ক। মীরা মুখ উদ্বেগ ফুটে ওঠে। কে মা? মমতাজ বেগম হাসি হেসে বলে, তোর বাবা। মীরা বিস্ময় দৃষ্টিতে হেসে উঠল। মমতাজ খানিকটা হাসি ছড়িয়ে গভীর নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলো, সেদিন তোর বাবা প্রথম চাকরি পেয়ে বানুরিপাড়া থেকে যাচ্ছিল। কোনো গাড়ি না পেয়ে শর্টকাট জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছিল। সামনেই দেখে কয়েকজন ছেলে পৈচারিক আনন্দে হাসছে। তোর বাবা বুঝতে বাকি রইল না কি হচ্ছে সেখানে। একটু দেরি না করেই সে মাটিতে পড়ে থাকা মজবুত কাঠের একটা টুকরো তুলে নিয়ে তেড়ে ফুঁড়ে ওদের পেটানো শুরু করলো। আমি তো তার আগেই সাইফুলের নির্মম আঘাতে অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর তোর বাবা প্রচণ্ড মার আর বজ্রকণ্ঠের গর্জনের ছেলেগুলো ছুটে পালায়। পরে তোর বাবার পাশে পড়ে থাকা ওড়নাটা তুলে আমার জড়িয়ে দেয়, প্রবেশপত্র খুঁজে ঠিকানা বের করে আমাকে কোলে তুলে বাড়ি পৌঁছে দেয় আর আম্মাকে সব ঘটনা খুলে বলে। তারপর আম্মা সব শুনে কান্না ভেঙে পড়েন। তাকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে। কথায় কথায় তার নাম ঠিকানাও রেখে দেয়। পরদিন সকালে পুরো গ্রাম ঘটনায় ছড়িয়ে পড়ে। সেটা তো তোকে বললামই। আম্মা তো বাবাকে ডেকে নিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমার মাইয়াডারে এ ঘরে কইরা দিল রে বাপ। এখন অপবিত্র বইলা আর কোনো দিন ওরে কেউ বিয়া করবে না। পাশে বড় আপা খাদিজা তখন তীব্র কণ্ঠে বলে উঠল, ওর তো সর্বনাশ হইছে, আমগো শর্মানো শেষ কইরে দিল। শ্বশুরবাড়ির লোকজন কত কথা শুনাইবে জানো? তোর বাবা সেই দিন ধীর কণ্ঠে বলল, আপনি যদি অনুমতি দেন মমতাজকে আমি বিয়ে করব। থেমে কিঞ্চিত হেসে, বিয়ের পর তোর বাবা আমাকে পড়াশোনা করাতে চাইছিল, কিন্তু সেদিন ঘটনার পর আমার আর পড়ার ইচ্ছে হয়নি। একটু অদ্ভুত ভয় মনে গেঁথেছিল। জানিস জীবন, এই ঘটনাটা এমনভাবে আমার মনে দাগ কেটেছে যা কখনোই মুছবে না। মীরা হেসে বলে, তুমি হিরো পেয়েছো মা? মমতাজ মৃদু হাসলেন, হিরো নয়, হীরা বল। তোর বাবা একেবারে খাঁটি হীরা রে মেরু। তারপর কি হলো মা? তারপরে গল্প তো তোকে বলেই দিলাম। তারপর তুই এলি দুনিয়ায়। তবে এলি বলা ভুল হবে, তুই তোর আমাদের দুজনের গুণ নিয়ে জন্মেছিস। আমার কাছ থেকে পেয়েছিস সৌন্দর্য আর তোর বাবার কাছ থেকে লম্বা গড়ন। আর মাহি
তোর আমার মতোই উচ্চতা মাঝারি, কিন্তু তুই তো একদম পরীর মতো। মীরা কিছুটা নির্দ্বিধার স্বরে জিজ্ঞেস করল, মা আমিও কি তোমার মতো খুব সুন্দর? কথা শুনে মমতা চমকে উঠলেন। কথার ব্যাখ্যা হলে তিনি মীরার সৌন্দর্য নিয়ে অতিরিক্ত কিছু বলে ফেলছেন। মমতা সোজা হয়ে বসে গম্ভীর কণ্ঠে বলেন, না, তুই সাধারণ মেয়েদের মতোই হয়েছিস। বলেই তিনি মীরাকে আলতো করে জড়িয়ে ধরে এক দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎ তার সাথে ঘটা সেই ঘটনার নিমিত্তে মমতাজ মীরাকে মুখ ঢেকে চলার পরামর্শ দিলেন। রক্তিম সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিম আকাশে বেগুনি মেঘের আছড়ে মিলিয়ে যায় তার শেষ রশ্মি। গাছের পাতায় বাতাসের নীরব সঞ্চয়, পাখিদের ক্লান্ত ডানা অবশেষে নীড়ে ফিরে। এই মায়াবী মুহূর্তে মাহিমা উচ্ছ্বাসে বলে উঠে, চলো সবাই মিলে কান্তাকসারি খেলি। মমতা শেষে বলে, তোমরা যাও, আমি মেরুর সঙ্গে কথা বলবো। মাহিমা ভুরুগুটি করে বলে, আর কত কথা বলবে মা? সারাদিনই তো বললে। চলো না প্লিজ প্লিজ। কারণ নরম গলায় বলো, চলুন মা, সবাই একসঙ্গে থাকলে ভালো লাগবে। মীরা মমতাজের হাত ধরে বলো, চলো মা, সবাই মিলে মজা হবে। সবার ছাদের ওপর পাটি বিছিয়ে বসলো। মাহিমা উচ্ছ্বসিত হয়ে বলল, দুটো দল হবে, একটা আপুর দল আর একটা জিজিয়ার দল। আমি কিন্তু জিজাজির দলে। মমতা শেষে বললেন, আমি আমার মেয়ের সঙ্গে। আব্দুল রহমান ধীর স্বরে বললেন, ঠিক আছে, আমি তাহলে জামাইয়ের দলে। মাহিমা উচ্ছ্বসিত লাফিয়ে বলল, এবার খেলা জমবে। দুভাগে ভাগ হয়ে সবাই বসে খেলে। মাহিমা নিয়ম বলে, আমি আগে গান শুরু করব, যে দল শেষ অক্ষর দিয়ে গান গাইতে পারবে না সে দল হারবে। মীরা হেসে বলল, ঠিক আছে বাপ, শুরু কর। মাহিমা এক প্রকার উচ্ছ্বাস নিয়ে কোরিয়ান গানে সুর তুলল। হ্যাঁ রে, এবার তোকে ক দিয়ে গান ধরো আম্মু। মমতাজ মৃদু হাসি দিয়ে সুর ধরলেন, কি নামে ডেকে বলবো তোমাকে? মমতাজের গানের সুরে কারার মুগ্ধ চোখে মীরার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকলো। মীরা ঠোঁটের কোণে তাচ্ছিল্য ভঙ্গিতে ভেংচি কেটে মুখ ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি ফেলল।